গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সুজিন এবং হিউনসু নামের এক মিষ্টি দম্পতিকে। তারা একটা অ্যাপার্টমেন্টে দুজন একসাথে থাকে। সুজিন অন্তঃসত্ত্বা, এই কারণেই তারা দুজন অনেক খুশিতে দিন কাটাচ্ছে। একদিন রাতে হঠাৎ সুজিন নোটিস করে হিউনসু ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, আর সে বলে ওঠে ভেতরে কেউ একজন আছে। এই বলে সে আবার ঘুমিয়ে পড়ে। তাকে এভাবে ঘুমের মধ্যেই কথা বলতে দেখে সুজিন একটু হেসে ওঠে। তখনই হঠাৎ একটা শব্দ শুনতে পায় সে। ঘাবড়ে গিয়ে হিউনসুকে ডাকলেও কোনো সাড়া সে পায় না। হিউনসু গভীর ঘুমে বিভোর হয়ে আছে, তাই সুজিন একাই উঠে আসে চেক করতে। তার একা যেতে ভয় হচ্ছিল, তবুও এগিয়ে গিয়ে দেখে দরজায় হিউনসুর একটা জুতো আটকে আছে, আর বাতাসের কারণে দরজাটি বারবার শব্দ করছে। জুতোটা সরিয়ে নিয়ে সে বিছানায় যেতে চাইলে আবার আরেকটা শব্দ শুনতে পায়। এগিয়ে গিয়ে দেখে তার পোষা কুকুরটি এখনও ঘুমায়নি। সুজিন তার কুকুরটিকে নিয়ে ঘুমোতে আসলে সে দেখতে পায় হিউনসুর পায়ে একটা জুতো পরা রয়েছে। তার কিছুটা অদ্ভুত লাগে, যদি হিউনসু জুতো পরেই থাকে তাহলে অপর একটা জুতো দরজায় কি করে গেল। তবে সে আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। হিউনসু একজন অ্যাক্টর, সে অ্যাক্টিং ক্যারিয়ারে অনেক অ্যাওয়ার্ড জিতেছে, আর সুজিন একটা অফিসে চাকরি করে। বাড়ির কাজ শেষ করে সুজিন যখন অফিসের জন্য বের হচ্ছিল, তখনই দরজা খুলতে গিয়েই ভুল করে তার নতুন প্রতিবেশীকে ব্যথা দিয়ে ফেলে। ওই প্রতিবেশী সুজিনকে একটা গিফট দিয়ে বলে, তোমাদের রুম থেকে বেশ কিছু রাত থেকে অনেক আওয়াজ হচ্ছে, আমাদের এতে ভীষণ ডিস্টার্ব হয়, তাই এই দিকটা একটু খেয়াল রেখো। সুজিন মনে করে হয়তো সে গতকাল রাতের কথাই বলছে, তাই সে গতকাল রাতের জন্য সরি বলে। হিউনসু এরপর সুজিনকে তার অফিস থেকে পিক করতে আসে। সে বলে ওই প্রতিবেশী বলেছে আমাদের রুম থেকে নাকি 1 সপ্তাহ ধরে আওয়াজ হচ্ছিল। হিউনসু বলে মানুষ বাড়িয়ে বলতে ভীষণ এক্সপার্ট, তাই এসব নিয়ে অত ভাবতে হবে না তোমাকে। তারা তাদের অ্যাপার্টমেন্টে একজন বৃদ্ধ লোকের কথা বলে। হিউনসু সুজিনের থেকে জানতে পারে লোকটি অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছে, আর হিউনসু এটা শুনে রিলিফ ফিল করে, কারণ লোকটি খুবই অদ্ভুত ধরনের প্রশ্ন তাদেরকে করত। রাতে বাড়ি ফিরে সুজিন কাল রাতের কথা হিউনসুকে বলে। সে বলে তুমি রাতে বলেছিলে ভেতরে কেউ আছে, এটার মানে কি ছিল? হিউনসু প্রথমে বিশ্বাসই করতে চায় না, তবে কিছুক্ষণ ভেবে সে হাসতে হাসতে উত্তর দেয়, আরে এটা তো আমার একটা স্ক্রিপ্টের লাইন ছিল। এরপর তারা দুজন মিলে হিউনসুর মুভি দেখতে শুরু করে। সে হিউনসুর অভিনয়ের অনেক প্রশংসা করে। মুভি শেষ করে রাতে সুজিন যখন হিউনসুর ওই স্ক্রিপ্টটা পড়ছিল, তখনই সেখানে দেখতে পায় ওই লাইনটা, যেখানে লেখা ছিল রুমে কেউ আছে। সে ভেবে নেয় হিউনসু হয়তো ঘুমের মধ্যেই রিহার্সাল করছিল। রাতে সুজিন দেখতে পায় হিউনসু ঘুমের মধ্যে তার গাল খুব জোরে জোরে চুলকাচ্ছে। সুজিন তখন এটা করতে হিউনসুকে বাধা দেয়। হিউনসু আবার একই কাজ করে, আর সুজিন আবারও তাকে বাধা দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অ্যালার্ম শুনে ঘুম ভেঙে জেগে ওঠে সুজিন দেখতে পায় ঘুমের মধ্যেই হিউনসু তার গাল এত জোরে চুলকেছে যে গাল থেকে রক্ত ঝরছিল। এটা দেখে সুজিন ভয় পেয়ে যায়, কিন্তু হিউনসু ঘুমের মধ্যে কিছু বলতে পারছিল না। সে ঘুম থেকে উঠে নিজেকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। সুজিন হিউনসুকে ডাক্তারের কাছে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না। সুজিন নোটিস করে ফ্লোরে রক্ত পড়ে আছে। সে রক্তের ফোঁটার দিকে এগিয়ে গিয়ে দেখে তার কুকুরটি বেডের নিচে ভীষণ ভয় পেয়ে লুকিয়ে আছে। অফিসে এসে সুজিন গুগলে স্লিপ ডিসঅর্ডার নিয়ে রিসার্চ করে, আর জানতে পারে স্লিপ ডিসঅর্ডার আসলে এক ধরনের রোগ, আর এইসব অনেক লোকের সাথেই হয়, এটা একটা কমন বিষয়। এরপর অফিস শেষ করে বাড়িতে এসে সে দেখতে পায় হিউনসু রুমে বসে রয়েছে। সে জানতে পারে হিউনসুকে তার রোল থেকে বের করে দিয়েছে। হিউনসু বলে আমার মনে হয় এখন আমার অ্যাক্টিংটা ছেড়ে দেওয়া উচিত, আমি অন্য কাজ করব। তবে সুজিন তাকে ওয়ালে একটা লেখা দেখিয়ে বলে এই কথাটা মনে করবে, তাহলেই সব সমস্যার সমাধান করতে পারবো। বোর্ডে লেখা ছিল যাই হয়ে যাক না কেন আমরা সব সমস্যা একসাথে সমাধান করব, একে অপরের পাশে থাকব। হিউনসু সুজিনের কথা মেনে নেয়। রাতে হিউনসু ঘুমিয়ে পড়লে সুজিন হিউনসুর হাতে মোজা পরিয়ে দেয় যেন সে নিজের স্কিন ড্যামেজ না করতে পারে। কিন্তু হঠাৎই কিছু শব্দে সুজিনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় হিউনসু তার পাশে নেই। সে বাইরে আসতেই যা দেখতে পায় তা দেখে তো সে একদমই হতভম্ব হয়ে যায়। হিউনসু ফ্রিজ খুলে সেখানেই খাবার খাচ্ছে, আর সে কাঁচা মাংস খুবই জঘন্যভাবে খাচ্ছে।
এটা দেখে সুজিন ভীষণ ঘাবড়ে যায়। সে হিউনসুকে থামাতে চায়, তবে হিউনসু আরো ভয়ঙ্করভাবে খেতে থাকে। এটা দেখে সুজিন একদমই সহ্য করতে পারে না, দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। আর এরপর সে দেখতে পায় হিউনসু দানবের মতো জল পান করছে। তাকে এইভাবে দেখে তাদের কুকুরটিও চেঁচামেচি শুরু করে দেয়। হিউনসু কুকুরটির দিকে খুবই ভয়ানকভাবে তাকিয়ে থাকে, আর কুকুরটি তার চাহনি দেখে একদমই শান্ত হয়ে যায়। সুজিন এরপর দেখতে পায় হিউনসু তার বাড়ির জানলা থেকে লাফ দিয়ে সুইসাইড করতে চাচ্ছে। সুজিন 1 সেকেন্ডও দেরি না করে তাকে বাঁচাতে আসে। সে খুবই কষ্টে হিউনসুকে বাঁচাতে পারে। কিছুক্ষণ পর হিউনসুর সেন্স ফিরে আসলে সে সুজিনকে ফ্লোরে দেখে জানতে চায় তার কি হয়েছে। সুজিন জানায়, তুমি জানলা দিয়ে লাফ দিয়ে সুইসাইড করতে চেয়েছিলে। হিউনসু বুঝতে পারে না কি হচ্ছে এইসব। সুজিন তাকে জানায়, কাল সকালে আমরা আর দেরি না করে সোজা ডাক্তারের কাছে যাব। আর হিউনসুও এতে রাজি হয়ে যায়। এই অসাধারণ গল্পে ফেরার আগে আজ আমি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলবো, যেখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30 ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত লাইভ ম্যাচ এবং ফলাফল দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং সুজিনের মা এইসব শুনে একজন তান্ত্রিকের কাছ থেকে একটা পেপার নিয়ে আসে, আর সুজিনকে সেই পেপারটা খাটের নিচে লাগিয়ে দিতে বলে। সুজিন রেগে বলে এসবের কোনো প্রয়োজন নেই, সে এসবে বিশ্বাস করে না। সে হিউনসুকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার জানায় হিউনসুর রেম স্লিপিং ডিসঅর্ডার রয়েছে। এই রোগটি তখন হয় যখন ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়। এটা খুবই কমন বিষয়। আর এই রোগ হলে পেশেন্ট ঘুমের মধ্যেই কথা বলে, চলাফেরা করে, অতিরিক্ত স্ক্র্যাচ করে, ঘুমের মধ্যেই খাবার খায়, এমনই অনেক কিছু। সুজিন বলে হিউনসুর সাথে ঠিক এমনটাই হচ্ছে। ডাক্তার জানায় ভয়ের কিছু নেই, এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় পাওয়া সম্ভব। তবে সবার প্রথমে তাদের বাড়িতে সমস্ত ধরনের বিপজ্জনক জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। ঘরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে হবে, যেন ঘুমের মধ্যে হিউনসু নিজের কোনো ক্ষতি না করে ফেলে। আর তাদের সব রকম অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেক দিন রাতে তাকে একটা ওষুধ খেয়ে ঘুমোতে হবে। সুজিন আর হিউনসু ডাক্তারের কথা মতো সমস্ত কাজ করে। তারা পুরো বাড়িকে খুবই সুরক্ষিত করার চেষ্টা করে। এরপর হিউনসুকে ওষুধ খাইয়ে তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। সুজিন সকালে হিউনসুকে ঠিকমতো ঘুমাতে দেখে একটু স্বস্তি পায়। ঘুম থেকে উঠে সে তার কুকুরটিকে খুঁজতে থাকে, তবে কোথাও তাকে খুঁজে পায় না। এরপর সে যা দেখতে পায় সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সুজিন তার কুকুরটিকে ফ্রিজের ভেতরে দেখতে পায়, অর্থাৎ হিউনসু ঘুমের মধ্যেই কুকুরটিকে মেরে ফ্রিজে রেখে দিয়েছে। কিছুদিন পর সুজিন মেয়ে সন্তান জন্ম দেয়। সুজিনের মা জানায় তার সন্তানের জন্য এখন ভাবতে হবে। সে তাকে বলে হিউনসুকে ডিভোর্স দিতে। সুজিন জানায় হিউনসুর ট্রিটমেন্ট চলছে, সে ভালো হয়ে যাবে। সে কখনোই হিউনসুকে ছেড়ে যাবে না। এরপর হিউনসু সুজিনকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথেই সে সুজিনকে জানায় পাশেই আরেকটা ফ্ল্যাট সে দেখেছে। কিছুদিন সে সেখানেই থাকতে চায়, কারণ তার নিজের উপর ভরসা নেই। যদি সে সুজিন আর তার মেয়ের কোনো ক্ষতি করে দেয়? সুজিন বলে একদমই না, তারা দুজন একসাথেই থাকবে, আর তারা একসাথে সব সমস্যার সমাধান করবে। হিউনসু অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সুজিন কোনোভাবেই মানতে চায় না। কোনো উপায় না পেয়ে হিউনসু সুজিনের কথাই মেনে নেয়, আর তারা দুজন ফিরে আসে তাদের অ্যাপার্টমেন্টে। সকালে সুজিন ঘুম থেকে উঠে তার প্রতিবেশীকে দেখতে পায়। সে তাদের কাছে সেই একই রকম দেখতে একটা কুকুর দেখতে পায়, যেটা সুজিনদের কাছে ছিল। সেই প্রতিবেশী জানায় তাদের কুকুরটিকে দেখে আসলে তার ছেলের পছন্দ হয়েছিল, তাই তারাও সেই একই রকম দেখতে একটি কুকুরকে অ্যাডপ্ট করেছে। সুজিন সেই কুকুরকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। সে বাড়িতে এসে তাদের কুকুরটিকে ভীষণ মিস করতে থাকে। এরপর সে গুগলে আবার কিছু আর্টিকেল পড়তে থাকে, আর সেই আর্টিকেল পড়তে পড়তেই সে দেখতে পায় স্লিপিং ডিসঅর্ডারের আক্রান্ত অনেক মানুষ ঘুমের মধ্যে খুন করেছে। এইসব দেখে সুজিন আরও ভয় পেয়ে যায়, আর তার ভয় সর্বোচ্চ পরিমাণে পৌঁছে যায় যখন সে একটা আর্টিকেলে দেখতে পায় একজন এই একই রকম স্লিপিং ডিসঅর্ডারে তার 18 মাসের সন্তানকে হত্যা করেছে। আর এই আর্টিকেলটা দেখে সুজিন একদমই ঘাবড়ে যায়। ভয়ে সে কিছুই চিন্তা করতে না পেরে হিউনসুকে ঘুমের মধ্যেই ডাবল মেডিসিন দিয়ে দেয়। সুজিন তার মেয়ের জন্য খুবই ইনসিকিউর ফিল করতে শুরু করে। সে তার মেয়েকে নিয়ে ভয়ে ঘুমোতেই পারছিল না। এরপর সে তার সন্তানকে নিয়ে বাথরুমের বাথটাবে গিয়ে শুয়ে পড়ে।
কিছুক্ষণ যেতেই হিউনসু বাথরুমে খুব জোরে জোরে নক করতে থাকে। সুজিনের ভয় আরো বেশি বাড়তে থাকে। কিছুক্ষণ নক করার পর হিউনসু চলে গেলে সুজিন দরজা খুলে দেখতে পায় হিউনসু রুমের ভেতরেই তার বাচ্চার দোলনাতে বাথরুম করছে, যা দেখে সুজিনের ভয় আরো বাড়তে থাকে। সিচুয়েশন এত খারাপ হতে দেখে তারা দুজনেই ডাক্তারের কাছে আসে মেডিসিন চেঞ্জ করে নেওয়ার জন্য, কারণ আগের মেডিসিন তার পক্ষে কোনো রকমে কাজ করছে না। ডাক্তার এতে রাজি হয় না। সে জানায় ট্রিটমেন্ট অনেক সময় নিয়ে করতে হবে, আর এটা সঠিকভাবে বলা যাবে না যে তার ঠিক হতে কত সময় লাগবে। সুজিন এই কথা শুনে একদমই অবাক হয়ে যায়। সে ডাক্তারকে বলে, কিন্তু এর আগে তো ডাক্তার বলেছিল একদম সম্পূর্ণ নিরাময় করা যাবে। ডাক্তার জানায় প্রতিটা মানুষের সুস্থ হবার জন্য সময় ভিন্ন ভিন্ন লাগতে পারে। সে এখনই হিউনসুকে হাই ডোজ দিতে পারবে না। এই কথা শুনে সুজিন একদমই রেগে যায়, এমনকি সে ডাক্তারকে ওই ওষুধের কৌটোটাই ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে যায়। হিউনসু ডাক্তারের কাছে ক্ষমা চেয়ে সুজিনকে বোঝাতে থাকে যে সব ঠিক হয়ে যাবে, তাকে এত চিন্তা করতে মানা করে, কিন্তু সুজিন সেটা একদমই করতে পারছে না। দিন দিন সে খুবই ডিপ্রেশনে চলে আসে। সুজিনকে এমন ডিপ্রেস দেখে তার প্রতিবেশী বলে, যদি তুমি ম্যারিড লাইফে হ্যাপি না থাকো তাহলে ছেড়ে দাও তাকে। কিন্তু সুজিন তার কোনো কথার গুরুত্ব দেয় না। হিউনসু সুজিন আর তার সন্তানের কথা চিন্তা করে বাইরে গাড়িতে শুতে আসে, কিন্তু সুজিন তাকে সেটাও করতে দেয় না। সে হিউনসুকে ভেতরে নিয়ে আসে, তাকে আলাদা রুমে শুতে দিয়ে সেই রুমটাকে লক করে দেয় যেন রাতে সে তাদের রুমে আসতে না পারে। পরের দিন সুজিনের মা একজন তান্ত্রিককে নিয়ে আসেন। সেই তান্ত্রিক বাড়িতে কিছু পূজা করে। এরপরই তিনি জানান যখন হিউনসু ঘুমিয়ে পড়ে তখন একজনের আত্মা তার শরীরে প্রবেশ করে, কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, আর এই সুযোগেই অন্য কারো আত্মা আমাদের শরীরে ভর করে। সে সুজিনকে বলে সেই আত্মা তোমাকে ফলো করেই এখানে এসেছে। সুজিন জানতে চায় সে কি করে কোনো আত্মাকে এই বাড়িতে আনবে। তখন তান্ত্রিক বলে, তুমি দেখতে অনেক সুন্দর, নিশ্চয়ই অনেক লোক তোমার জন্য পাগলও ছিল। হিউনসু তান্ত্রিকের ব্যবহারে খুবই বিরক্ত হচ্ছিল। তান্ত্রিক যাওয়ার আগে বলে যায় আত্মাকে তাড়ানোর আগে তাকে সেই আত্মার নাম জানতে হবে। তান্ত্রিক চলে গেলে সুজিন আর হিউনসু হেসেই সবটাকে নর্মাল করে দেয়। তবে সুজিন তান্ত্রিকের সমস্ত কথাকে অগ্রাহ্য করতে পারে না। এই জন্যই রাতের বেলা বসে সে সমস্ত লোকের লিস্ট বানাতে থাকে যারা তার জীবনে এসেছিল, আর এরপর এক এক করে সোশ্যাল মিডিয়াতে সমস্ত লোককে খুঁজতে থাকে। আর সমস্ত লোকের প্রোফাইল খুঁজে সে দেখতে পায় তার সমস্ত এক্স বয়ফ্রেন্ডেরই এখন পরিবার রয়েছে, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, আর তারা সবাই জীবিত আছে। সকালে ঘুম থেকে উঠেই সুজিন তার প্রতিবেশীর বাড়িতে আসে। সে ওই প্রতিবেশীর কাছে জানতে চায় তারা এখানে আসার আগে একজন বৃদ্ধ লোক এই ফ্ল্যাটে থাকত। মহিলাটি বলে তিনি আমার বাবা ছিলেন। সুজিন তখন তাদের একসাথে একটা ছবি দেখতে পায় আর জানতে পারে ওই বৃদ্ধ লোকটি মারা গেছে। সুজিনের এবার বিশ্বাস হয় হয়তো মিস্টার পার্কের আত্মাই হিউনসুর শরীরে প্রবেশ করে। রাতে হিউনসু ঘুমিয়ে পড়লে সুজিন প্রথমে হিউনসুকে তার নাম ধরে ডাকে, কিন্তু এতে হিউনসু কোনো রেসপন্স করে না। আর এরপরই সুজিন তাকে মিস্টার পার্ক বলে ডাকলে হিউনসু রেসপন্স করে। সুজিন এতটা ভয় পেয়ে যায় যে সে সারা রাত না ঘুমিয়ে তার সন্তানকে পাহারা দেয়। হিউনসু সকালে উঠে সুজিনের চোখ একদম লাল দেখতে পায়। সাথেই সে তার বেডে তান্ত্রিকের দেওয়া ওই পেপারটাও খুঁজে পায় যেটা সুজিন ওই বেডের নিচে লাগিয়ে দিয়েছে। হিউনসুকে ওই পেপারটাকে খুলে ফেলতে দেখে সুজিন একদমই ফিউরিয়াস হয়ে যায়। সে ওই পেপারটাকে হাতে নিয়ে সেটাকে ঠিক করতে থাকে, আর এটা দেখে হিউনসু একদমই অবাক হয়ে যায়। যেই সুজিন কিনা এই সবে বিশ্বাসই করতো না, সে হঠাৎ করে এমন কেন করছে। কিন্তু সুজিনের পেপারটাকে দেখে মনে হয় হয়তো তান্ত্রিকের কালো জাদু কাজ করছে। হিউনসু সুজিনকে সারা রাত জেগে থাকার জন্য অনেক কথা শোনায়। সে সুজিনকে জোর করে বিছানায় নিয়ে আসে ঘুমানোর জন্য, আর সুজিন বিছানায় শোয়ার সাথে সাথেই যেন ঘুমিয়ে পড়ে। সারাটা দিন কেটে রাত হয়ে যায়। সুজিন তার সন্তানের চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠে। সে তার সন্তানকে রুমের সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর শুনতে পায় বাইরের ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ আসছে। সুজিন দৌড়ে সেখানে গিয়ে সমস্ত ময়লা সরিয়ে তার সন্তানকে ডাস্টবিন থেকে উদ্ধার করে। কিছুক্ষণ পরে সুজিন বুঝতে পারে সে এটা দুঃস্বপ্ন দেখছিল। সে অস্থির হয়ে তার সন্তানকে একবার দেখতে আসে, কিন্তু আবার তাকে কোথাও খুঁজে পায় না। এরপর সে ব্রিজ, বাথটাব সব জায়গায় খুঁজতে থাকে, তবে কোথাও তার সেই ছোট্ট মেয়ে নেই। পরে তার মনে হয় হয়তো হিউনসু তার সন্তানকে স্যুপের সাথে বয়েল করে দিয়েছে,
সে পাগলের মতো গরম স্যুপের মধ্যে হাত দিয়ে নিজের সন্তানকে খুঁজতে থাকে। হিউনসু তাদের সন্তানকে কোলে করে নিয়ে এসে দেখতে পায় সুজিনকে এই অবস্থায়। সে তাড়াতাড়ি করে সুজিনের হাতে জল দিতে শুরু করে। আর সুজিন এতটাই ট্রমাটাইজ হয়ে গেছে যে সে আর কোনো কিছু না বুঝে সেই স্যুপের পট দিয়েই হিউনসুর মাথায় জোরে আঘাত করে, আর হিউনসু সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর তার সেন্স ফিরে আসলে সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সে দেখতে পায় সুজিন তাকে ছুরি দিয়ে আঘাত করে বলছে, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। হিউনসু বলে, আজ সকালেই ডাক্তার আমাকে কল করেছিল, সে আমার মেডিসিন চেঞ্জ করে দেবে আর আমি ঠিক হয়ে যাব। এই সব কিছু বলেই হিউনসু কান্না করতে থাকে আর সুজিন পাগলের মতো আচরণ করতে থাকে। তবে সে হিউনসুর কোনো রকমের ক্ষতি করে না। এরপর অনেক দিন কেটে যায়। কিছুদিন পর হিউনসুকে হসপিটালে দেখানো হয়। ডাক্তার জানায় সে এখন পুরোপুরি সুস্থ, তার মধ্যে কোনো রকমের স্লিপিং ডিসঅর্ডার নেই। এরপর ডাক্তার হিউনসুর কাছে সুজিনের কথা জিজ্ঞেস করে, আর হিউনসুর মুখ থেকেই আমরা জানতে পারি সুজিন আস্তে আস্তে প্রচুর ডিপ্রেশনে চলে যায়। আর এই জন্যই তারা সুজিনকে সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি রেখেছিল। আর আজই সুজিনকে সেই হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। এই কারণেই হিউনসু এখানে এসেছিল তার সম্পূর্ণ চেক আপ করাতে, এটা জানার জন্য যে তার মধ্যে কোনো রকমের স্লিপিং ডিসঅর্ডার এখন আর নেই কিনা। আর এখানে এসেই সে জানতে পেরেছে যে হিউনসু পুরোপুরি রূপে সুস্থ হয়ে গেছে। এরপর হিউনসু হসপিটালে সুজিনকে নিতে আসলে জানতে পারে সুজিন একাই কিছু না জানিয়ে চলে এসেছে। তাই হিউনসু তার মেয়েকে সুজিনের মার কাছে রেখে তার ফ্ল্যাটে আসে। রুমে এসে হিউনসু দেখতে পায় সেই পুরো ফ্ল্যাটটাকেই তান্ত্রিকের দেওয়া ওই পেপারগুলো দিয়ে সাজানো। হিউনসু সুজিনের কাছে জানতে চায় এসব কি হচ্ছে। হিউনসু বুঝতে পারে সুজিন এখনো বিশ্বাস করে তার মধ্যে আত্মা রয়েছে। সে সুজিনকে বলে, ডাক্তার বলেছে আমার ব্রেন ওয়েভস একদম স্বাভাবিক, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। সুজিন তার কথা না শুনে একটা প্রজেক্টর চালু করে। সুজিন বলে কেউ মারা গেলে 10 দিনের ভেতরেই সে স্বর্গে চলে যায়, তা না করতে পারলে অন্য কারো শরীরে প্রবেশ করে। হিউনসু সুজিনের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তার সব কথা শুনতে রাজি হয়। সুজিন তারপর একটা ডেট দেখায়। ডেটটা ছিল 25শে অক্টোবর, যেদিন তাদের প্রতিবেশী তাকে কমপ্লেন্ট জানিয়েছিল। তার ঠিক 7 দিন আগে হিউনসুর মধ্যে এই স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা দেখা দেয়, অর্থাৎ 18 তারিখ থেকে। আর তার ঠিক 10 দিন আগে অর্থাৎ 8ই অক্টোবর ওই বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল। আর 18 তারিখ থেকেই হিউনসু স্লিপ ওয়াকিং শুরু করে। সুজিন আরও বলে, তুমি যা যা করেছ, স্কিনে ইচিং হওয়া, কাঁচা মাংস দানবের মতো খাওয়া আর কুকুরকে মেরে ফেলা, এই সব কিছুই সেই বৃদ্ধ লোকটির আত্মা তোমাকে দিয়ে করিয়েছে। হিউনসু বলে, আমি এখন সুস্থ আছি, সেই আত্মা আমার শরীরে এখন নেই। সুজিন তখন একটা ভিডিও ক্লিপ চালু করে। হিউনসু দেখতে পায় ভিডিওতে সে নগ্ন অবস্থায় ঘুমিয়ে আছে, আর সেই তান্ত্রিক সেখানে কিছু রিচুয়াল করছিল। হিউনসু জিজ্ঞেস করে এটা সে কখন করেছে। হিউনসুকে ঘুমের ওষুধ খাইয়ে এই সব কিছুই সুজিন তার ওপর করেছে। সে ওই তান্ত্রিককে ডেকে এনে তার ওপর এই তন্ত্রমন্ত্র করেছে। সুজিন জানায় ওই রিচুয়াল করার জন্য ওই বৃদ্ধ মারা যাওয়ার 49 দিন পর্যন্ত তার শরীরে আর আত্মা প্রবেশ করবে না। কিন্তু গতকালই 49 দিন কমপ্লিট হয়ে গেছে। আজকেই সেই আত্মা আবার তার শরীরে প্রবেশ করবে। আর আজকে আমাদের আরেকটা রিচুয়াল করতে হবে, যে রিচুয়াল করলে এই আত্মা চিরকালের জন্য তোমার শরীর থেকে বেরিয়ে যাবে। আর আজকের মধ্যে এই রিচুয়াল করতে না পারলে, আজকের মধ্যে ওই আত্মাকে তোমার শরীর থেকে বের করতে না পারলে, সেই আত্মা চিরজীবনের জন্য তোমার সাথেই থাকবে। সুজিন তারপর হিউনসুর পিঠে একটা ট্যাটু দেখায়। হিউনসু এটা দেখে অবাক হয়ে যায়, এই ব্যাপারে সে কিছু জানতোই না। সুজিন তার পেছনে এত কিছু করেছে, সেগুলো মেনে নিতে না পেরে হিউনসু বাড়ি থেকে চলে যেতে চায়। এতে সুজিন রেগে গিয়ে সেই বোর্ডটি হিউনসুর দিকে ছুঁড়ে মারে। সুজিন বলে, তুমি বলেছিলে আমরা সব প্রবলেম একসাথে সমাধান করব, কিন্তু তুমি পালিয়ে যাচ্ছ। হিউনসু বোর্ডটি নিয়ে সুজিনের সব কথা শুনতে রাজি হয়। সুজিন হিউনসুর কানে কিছু একটা বলে, সেটা শুনেই হিউনসু ফ্রিজ খুলে দেখতে পায় সুজিন তাদের প্রতিবেশীর কুকুরটিকে মেরে ফ্রিজে রেখে দিয়েছে। সুজিন বলে, তুমি আমাদের কুকুরকে মেরেছিলে, তাই আমি সেটার প্রতিশোধ নিতে তোমার কুকুরটিকে মেরে ফেলেছি। হিউনসু এটা শুনেই বাথরুমে বমি করতে গেলে সে সেখানেই তাদের প্রতিবেশীকে দেখতে পায়। সুজিন তাকে মেরে হাত পা বেঁধে রেখেছে। সুজিন তখন একটা ড্রিল মেশিন নিয়ে তাদের প্রতিবেশীর কাছে আসে। সুজিন সেই প্রতিবেশীর মাথায় ড্রিল মেশিন ধরে বলে,
যদি তুমি আমার স্বামীর শরীর থেকে না চলে যাও তাহলে আমি তোমার মেয়ে আর নাতিকে মেরে ফেলবো। এই বলে সে ড্রিল মেশিন চালু করে মহিলাকে আঘাত করতে থাকে। হিউনসু এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, সে চমকে যায়। সুজিন ওই ড্রিল মেশিনটা তার প্রতিবেশীর মাথায় ধরে আর হিউনসুর মধ্যে থাকা সেই মিস্টার পার্কের আত্মাকে বলে, যদি তুমি আমার স্বামীর শরীর থেকে না চলে যাও তাহলে আমি তোমার মেয়ে আর নাতিকে মেরে ফেলবো। এই বলে সে ড্রিল মেশিনটাকে চালু করে মহিলাকে আঘাত করতে থাকে। হিউনসু কিছুই বুঝতে পারে না সে কি করবে। তখনই পুলিশ এসে দরজায় নক করতে থাকে। আসলে এই মহিলার ছেলে পুলিশ ডেকে এনেছে। সুজিন দরজার দিকে তাকালে সেই সুযোগে হিউনসু সুজিনের হাত থেকে সেই ড্রিল মেশিনটাকে কেড়ে নেয়। সে সুজিনকে মেঝেতে ফেলে আটকে ধরে। এরপরই হিউনসু অদ্ভুত আচরণ করতে থাকে। তার গলার স্বরটাও যেন একদমই বৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। আর সে বলতে থাকে, আমি এখনই চলে যাচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না আর তুমিও আমার মেয়ের কোনো প্রকারের ক্ষতি করবে না। এই বলে সে প্রতিবেশী মহিলাকে বিদায় জানায়। এই বলে হিউনসু সেই প্রজেক্টরের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। আর সুজিনের চোখে আমরা দেখতে পাই হিউনসুর শরীর থেকে একটা রশ্মি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ মিস্টার পার্কের আত্মা হিউনসুর শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এরপরেই হিউনসু মাটিতে শুয়ে পড়ে। সুজিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখনো রাত্রি 12টা বাজেনি, অর্থাৎ হিউনসুর শরীর থেকে মিস্টার পার্কের আত্মা ঠিক সময়েই বেরিয়ে গেছে। আর সুজিন দৌড়ে তার কাছে আসে। হিউনসু বলে সে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের আর কোনো অসুবিধা হবে না। সুজিন তখন হিউনসুকে জড়িয়ে ধরে। সে এখন এতটাই নিশ্চিত হয়েছিল যে তখনই হিউনসুর বুকে ঘুমিয়ে পড়ে। আর এখানেই এই মুভির শেষ হয়। মুভির শুরুতেই হিউনসুর স্লিপিং ডিসঅর্ডারের প্রবলেম ছিল। আর এরপর তারা যখন ডাক্তারের কাছে যায় তখন জানতে পারে সত্যি সত্যি এই রকমের একটা রোগ বাস্তবে এক্সিস্ট করে, আর তারই চিকিৎসা চালিয়েছে হিউনসু। আর এরপর সেই চিকিৎসা থেকেই হিউনসু আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। আর ফাইনালি ডাক্তার তাকে জানিয়েছিল সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, অর্থাৎ হিউনসুর মধ্যে শুধু স্লিপিং ডিসঅর্ডারের প্রবলেম ছিল, কোনো আত্মা ছিল না। তবে আস্তে আস্তে সুজিন তার মেয়েকে নিয়ে এতটাই ইনসিকিউর হয়ে পড়েছিল যে সে নিজেই ঘুমানো বন্ধ করে দিয়েছিল। আর এভাবেই না ঘুমিয়ে ঘুমিয়ে সে নিজেই মানসিক রোগী হয়ে পড়েছিল। সে এতটাই ওভার থিঙ্ক করত এবং তান্ত্রিকের কথায় এতটাই অন্ধবিশ্বাসী হয়ে গেছিল যে সে সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল যে হিউনসুর মধ্যে মিস্টার পার্কের আত্মা রয়েছে। যদিও হিউনসু হসপিটাল থেকে একদম সুস্থ হয়েই বাড়ি ফিরেছিল, কিন্তু বাড়ি ফিরে যখন তার স্ত্রীকে এমন অবস্থায় দেখে সে একেবারেই হাল ছেড়ে দেয়নি। সেই বোর্ডটিতে লেখা কথা মতো সে তার স্ত্রীর পাশে থেকে খুব স্মার্টলি এই সমস্যার সমাধান করতে পেরেছে। যেহেতু হিউনসু একজন অ্যাক্টর আর সে খুব ভালো অভিনয় করতে পারে, তাই তার স্ত্রীর এই অন্ধবিশ্বাস দূর করার জন্য সে মিস্টার পার্কের অভিনয় করেছে। সে সুজিনের সামনে এমন অভিনয় করেছে যেন তার শরীর থেকে মিস্টার পার্কের আত্মা বেরিয়ে গেছে, এটা সুজিন বিশ্বাস করে। আর সত্যি সত্যি সুজিন সেটাকে বিশ্বাসও করে নিয়েছে। আর এই কারণেই হিউনসুর শরীর থেকে মিস্টার পার্কের আত্মা বেরিয়ে যাওয়ার দৃশ্যটা আমরা সম্পূর্ণভাবে সুজিনের চোখের রিফ্লেকশনেই দেখতে পাই। কারণ সত্যি কথা বলতে হিউনসুর শুধুমাত্রই স্লিপিং ডিসঅর্ডার ছিল, কোনো আত্মা ছিল না। আর এটা শুধুমাত্র সুজিনের কল্পনায় ছিল। এই কারণেই হিউনসুর শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার দৃশ্যটাও আমরা সুজিনের চোখেই দেখতে পাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।